মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা। তার দেশে ফিরে আসা দেশবাসীকে আশান্বিত করেছে। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আশান্বিত হয়েছে এই জন্যই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারব। বিএনপির চেয়ারম্যান মনোযোগ দিয়ে শোনেন বক্তাদের কথা। পরে উপস্থিত সবাইকে ভাঙা গলায় ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ গণমাধ্যম নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তারেক রহমান। গণতান্ত্রিক বা রাজনৈতিক যে অধিকারটি মানুষের, আপনার, আমার, আমাদের সকলের, সেটির ব্যাপারে একটা কনসার্ন সকলে এক্সপ্রেস করেছেন। বলেন, দেশের ইতিহাসকে সামনে রেখে রাজনীতিকরা যদি দেশের জন্য কাজ করে তাহলে দেশকে বহুদূর নিয়ে যাওয়া সম্ভব হবে। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মতপার্থক্য যেন বিভেদে পরিণত না হয়। দলমত নির্বিশেষে মতপার্থক্য থেকে সমস্যার সমাধান সম্ভব। গণতান্ত্রিক বা রাজনৈতিক যে অধিকারটি মানুষের, আপনার, আমার, আমাদের সকলের, সেটির ব্যাপারে একটা কনসার্ন সকলে এক্সপ্রেস করেছেন। বিনয়ের সঙ্গে নিজের দর্শন তুলে ধরেন গণমাধ্যমের সামনে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে শুরু হয়েছে আপিল শুনানি। রাজধানীর নির্বাচন ভবনে সিইসির নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলে শুনানি। এই শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। মব সন্ত্রাস নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন। 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়েছে। সকালে নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশনে এই শুনানি শুরু হয়। মনোনয়ন ফিরে পেতে আবেদন জমা পড়েছে 645টি। শনিবার 70টির মতো আপিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। শুনানিতে প্রার্থীরা নিজে কেউ কেউ আইনজীবীকে সাথে নিয়ে আসেন। মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না, এমন আশঙ্কার কথা জানান অনেকেই। জানতে পেরেছি যে অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তারা কারেক্টেবল মিস্টেককে ওনারা কারেক্ট করার ট্রাই করতেন, কিন্তু মবের কারণে করতে পারেননি। যদি মব না থাকতো অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তাই এগুলো কারেক্ট করতে পারতেন। আজকে প্রার্থীদেরকে কষ্ট করে আমাদের এই আপিল করতে হতো না। এটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার প্রার্থীর জন্য। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। উই আর ভেরি কেয়ারফুল। আমরা সবই সত্য তথ্য দিয়েছিলাম, কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন যা তথ্য করেছে তাদের অনীহার কারণে আমাদের আপিল করতে হতো। পূর্ণাঙ্গ হলফনামা দেখানোর জন্য তখন রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিল নিষ্পত্তির জন্য শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচনী ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হলে সংক্ষুব্ধরা উচ্চ আদালতে যেতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে চলমান এলপিজির সংকটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন খাত। এই মুহূর্তে অন্তত 1000 অটোগ্যাস স্টেশন কার্যত বন্ধ হয়ে গেছে। সকালে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এমন তথ্য তুলে ধরেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল মাওলা এসব সংকটের চিত্র তুলে ধরার পাশাপাশি সংকট নিরসনে 3 দফা দাবিও জানান। সংগঠনটি বলছে, এলপিজি সংকটের কারণে স্টেশন মালিক সহ প্রায় 1.5 লাখ এলপিজি চালিত যানবাহনের মালিক ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে ঘুরেও গ্যাস না পাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং যাত্রী সেবা বিঘ্নিত হচ্ছে। আজকে এলপিজি সরবরাহের সংকটের কারণে এই যে এলপিজি পরিচালিত গাড়িগুলা ফিলিং স্টেশনে এসে, এলপিজি স্টেশনে এসে গ্যাস না পাওয়ার কারণে
তারা কার্যত অচল হয়ে পড়েছে এবং এই যে কোটি কোটি যাত্রী যারা পরিবহন করত, এই পরিবহন সেবায় মারাত্মক একটা বিঘ্ন ঘটেছে এবং সাধারণ একটা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 229 সিলেট 1-এ। গৌরী, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে সিলেট 1 আসনে। আমার সাথে রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস। স্বাগতম জানাচ্ছি আপনাকে। এই যে নির্বাচন আসছে, আপনারাও কাজ করছেন, তো আপনারা বলছেন যে একেবারে নিপীড়িত শোষিত মানুষের কথা বলছেন। বড় বড় দলের সমান্তরালে আপনারা আসলে সাধারণ মানুষের সারা কতটুকু পাচ্ছেন? আমরা প্রথমত প্রায় 15 বছর পরে একটা নির্বাচন হতে যাচ্ছে, যেখানে মানুষ একটা আগ্রহ দেখাচ্ছেন যে সুষ্ঠু ভোট হলে তারা ভোট দিবেন। তো আমরা যখন এই পরিস্থিতিতে মানুষের কাছে যাচ্ছি, আমরা দেখছি যে মানুষ চায় যে ভয়মুক্ত পরিবেশে একটা নির্বাচন, এবং সেই জায়গায় আমরা যখন গত 15 বছরের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় এই নির্বাচনী প্রচারণাটাও করছি, আমরা সিলেটের মানুষের স্নেহ, ভালোবাসা, সমর্থন পাচ্ছি এবং আমাদেরকে নানাভাবে সিলেটবাসী পরামর্শ দিয়েও সহযোগিতা করছে। মূলত কোন কোন বিষয়গুলো ভোটারদেরকে আপনারা ফোকাস করছেন বা ভোটারদের কাছে কোন কোন বিষয় উপস্থাপন করছেন যে কারণে তারা কনভিন্স হয়ে আপনাদেরকে ভোট দেবে? প্রথম কথা হলো, আমরা বলছি যে সংসদ যে জায়গাটা, জাতীয় সংসদটা গত 15 বছর বা গত 54 বছরে একটা কোটিপতিদের ক্লাবে পরিণত করা হয়েছিল। আমরা সাধারণ মানুষকে এই কথাগুলোই বলছি যে রাজনীতি নিয়ে ভাবা, দেশ সমাজ নিয়ে ভাবার দায়িত্ব অনেক বেশি গরিব মানুষের, যারা প্রত্যেক দিন তাদের জীবনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা অনুভব করেন। ফলে একটা রাষ্ট্রের নীতি কি হবে সেটা নিয়েও কিন্তু তাদের ভাবা দরকার। ফলে আমরা এই যে প্রত্যেক দিন মানুষের এই যে সংকট, দুর্দশা, এগুলা নিয়ে যখন আমরা কথা বলছি, বিশেষ করে এখানকার জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ নিরাপদে থাকতে পারছে না, আমরা দেখছি যে আমাদের দেশের যারা সংখ্যালঘু মানুষ যাদেরকে আমরা বলছি, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, মব ভায়োলেন্স করা হচ্ছে। এগুলা নিয়ে যখন আমরা বলছি যে এর বাইরে থেকে আমরা এমন একটা সমাজ নির্মাণ করতে চাই যে সমাজটা ফেসিবাদ মুক্ত হবে, যে সমাজটা বৈষম্য মুক্ত হবে, এই কথাগুলো যখন আমরা বলছি, তাদের দ্বারে দ্বারে যাচ্ছি, তখন আমরা তাদের সমর্থনটাও পাচ্ছি। প্রতিপক্ষ বিএনপি কিংবা জামাতের মতো অনেক বড় দল, তাদের ঠিক বিপরীতে এসে আপনাদের এই লড়াই করার ইন্সপিরেশন বা অনুপ্রেরণাটা কি? আমরা যে জায়গা থেকে লড়াইটা করছি, দেখেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ লোক মৌলানা ভাসানী, তিনি বলেছিলেন যে রাজনীতির কেন্দ্রে হবে মানুষ। ফলে আমরা সেই মানুষের কাছে যাচ্ছি। আমরা মনে করি রাজনীতিতে নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং টাকা পেশি শক্তির বিপরীতে আমরা যখন মানুষের অধিকারের কথা বলছি, মানুষকে তার প্রত্যেক দিনের সমস্যা সংকট নিয়ে যে লড়াইটা আমরা অতীতেও করেছি, এখনও করছি, এর ভিত্তিতে আমরা যখন যাচ্ছি, তখন মানুষকে আমরা দেখেছি যে মানুষ বলছে যে বিগত 54 বছরে আমরা অনেকেই দেখেছি যারা আসলে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কিন্তু তারা মানুষের জন্য কিন্তু ওই রকম একটা কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে পারেননি। ফলে এই কথাগুলো যখন বলছি, তখন কিন্তু তারা আমাদেরকে সমর্থন করছেন, এবং আমরা এই জায়গা থেকে আশাবাদী যে বড় দল বা ছোট দলের প্রশ্ন না, প্রশ্নটা জনগণের নীতিনিষ্ঠ লড়াই কারা করছে। এই কথাটা জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু আমরা জনগণের মধ্যে নিয়ে যেতে পারছি এবং নিয়ে যাচ্ছি। আমরা দেখেছি আপনারা বছরভর আন্দোলন করেছেন একেবারে শ্রমিক শ্রেণীর জন্য, চা শ্রমিক সহ একেবারে নিপীড়িত মানুষের জন্য। এখন তারা আসলে কতটা ঐক্যবদ্ধ আপনাদের পক্ষে, এবং একটা বিভাজনও রয়েছে আমরা দেখেছি বাম আন্দোলনে, সেই বিভাজনটা কি বাধা হয়ে দাঁড়াবে না? না, আমরা এখানে একটা ভোট সবাই ঐক্যবদ্ধভাবে লড়ার চেষ্টা করেছেন, এখন সবাই আবার প্রার্থিতা করেছেন। সেই জায়গা থেকে সবাই সবার বক্তব্য নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, আমরাও যাচ্ছি। আমরা অতীত দিনে চা শ্রমিকদের ভূমির অধিকার, স্বাস্থ্য শিক্ষার অধিকার নিয়ে লড়াই করেছি, সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমি এখানে আছি, আমরা লড়াই করছি। এবং এখানকার সিলেটের যে নগর জীবনের সমস্যা সংকট, বিশেষ করে জলাবদ্ধতা, আমাদের সুরমার তীরবর্তী, আমরা এই সুরমা দীর্ঘদিন ধরে ড্রেজিং হয় না, আমরা এগুলো নিয়ে কথা বলছি। আপনারা জানেন সিলেটের সবচেয়ে বেশি বেকারত্ব, অথচ বলা হয় প্রবাসী অধ্যুষিত এই জায়গা। তাহলে এই যে বেকারত্ব দূর করার জন্য এখানে একটা শিল্প গড়ে তোলা, শুধু কথায় না, নীতিতেও সেই জিনিসটা করা, এই কথাগুলো নিয়ে যখন আমরা যাচ্ছি, আমরা দেখছি যে মানুষের সমর্থন আমরা পাচ্ছি, এবং এখানে কোনো বিভাজনের ব্যাপার নেই, প্রত্যেকের রাজনীতি নিয়ে যাচ্ছেন। ফলে আমরা সবার সহযোগিতা চাচ্ছি, সহযোগিতা প্রত্যাশাও করছি। বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস সিলেট 1 আসন থেকে আমরা বিভিন্ন প্রার্থীদের কথা শুনেছি। পরবর্তী সংবাদ বিকেল 5টায় আমরা সেখানে সিলেট 2 আসনের প্রার্থীদের কথা শুনব। ডিবিসি নিউজের
সাথেই থাকুন। শেষ দিকে দেশের কয়েক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। সেখানে টানা 6 দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ। দিন রাতের তাপমাত্রার পার্থক্য কমায় শীত বেশি অনুভূত হচ্ছে। এমন তাপমাত্রা আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চগড়ে কাবু মানুষ। জেলা জুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী। কুড়িগ্রামে গেল 4 দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার জন্য আর কি লোকজন কম, আর কি গাড়ি ঘোড়া কম, যাত্রীও কম, আর ঠান্ডা প্রচুর, কুয়াশা প্রচুর। কি করব, গরিব মানুষ করে খাইতে হবে। ঠান্ডার দিনে সকাল রাত কিছু নেই, ঠান্ডার দিনে কাজ করতে হয়। প্রচুর ঠান্ডা, কুয়াশা ভাব, কুয়াশা পড়তেছে। সারাদিন সকালবেলা কাজে আসি খুব কষ্টে,